উপস্থিত আমাদের দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন মঞ্চের সামনে, এই গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সমবয়সী যারা আছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিনিট 10 আমি আপনাদের সময় এবং অ্যাটেনশন দুটোই চাই। পাণ্ডবেশ্বর বিধানসভায় এই বালিজুড়ি গ্রাম এমন এক গ্রাম, যে কোনো প্রার্থীর কাছে এই অঞ্চলের মানুষের সমর্থনে যেমন একটা গুরুত্ব আছে, এই অঞ্চলের মানুষ যদি কোনো প্রার্থীকে প্রত্যাখ্যান করে তারও একটা গুরুত্ব আছে। এখানকার ভোট পাওয়াটা যতটা সুখকর, যদি মানুষ আপনাকে ভোট না দিচ্ছে সেটাকেও হালকাভাবে নিলে চলে না, সেটা নিয়েও বিচার বিবেচনা করা উচিত যে কেন মানুষ আমাকে ভোট দিল না। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে আমরা রাজনীতির সঙ্গে যারা যুক্ত, রাজনীতি চলার পথে অনেক ক্ষেত্রে আমাদের ভুল হয়, কিন্তু আমাদের ভুল সংশোধন করে দেওয়ার যে দায়িত্ব জনগণের উপর বর্তায়, তার মধ্যে অগ্রণী ভূমিকা যদি এই বিধানসভায় কেউ পালন করে সেটাই বালিজুড়ি গ্রামের মায়েরা, বোনেরা, ভাইরা, তারাই সেটা করে। তাই আজ যখন আপনাদের কাছে এসেছি, আমি তো নিশ্চয়ই চাইবো যে এই গ্রামের মানুষ আমাকে সমর্থন করুক, ভোট দিক আমাকে, এটা চাইব। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে যদি মানুষ আমাকে সমর্থন নাও করে, যদি মানুষ আমাকে গ্রহণ নাও করে, আমাকে গ্রহণ করাটা যতটা আমার কাছে ভাগ্যের বিষয়, আমাকে যদি বর্জনও করে, সে বর্জন, সে বঞ্চনাকেও আমি কিন্তু আমার বাড়িতে গিয়ে আমি অনুধাবন করব যে কেন মানুষ আমাকে বর্জন করলো, কোথায় আমার কাছে ত্রুটি রয়ে গেল, কি ত্রুটি আমার মধ্যে আছে, কিভাবে সেই ত্রুটি সংশোধন করে আবার নিজেকে আমি মানুষের সামনে তুলে ধরতে পারি। এই গুরুত্ব এই গ্রামের আছে। আপনারা জানেন যে 16 থেকে 21 5 বছর এই বিধানসভার বিধায়কের দায়িত্ব আমি পেয়েছিলাম। কিন্তু এটাও আপনারা জানেন যে 16 সালে যখন আমাকে পাণ্ডবেশ্বরে প্রার্থী করে পাঠানো হয়, তার আগে কিন্তু একবারও আমি পাণ্ডবেশ্বরের মাটিতে আসিনি। আমাকে বলা হয়েছিল যে রানীগঞ্জে আপনাকে প্রার্থী করা হবে, আমি আসানসোলে মেয়র ছিলাম। হঠাৎ একটা ঘটনা ঘটে যে বর্তমানে যিনি বিধায়ক, তিনি সম্ভবত দমদম এয়ারপোর্টে কোথাও যাচ্ছিলেন, ওনার ব্যাগ থেকে একটা পিস্তল ধরা পড়ে এবং উনি অ্যারেস্ট হয়ে যান। সেই কারণে দল বলে যে না, এখন অন্য কেউ প্রার্থী নেই, তোমাকে গৌরাঙ্গ বাবুর বিরুদ্ধে প্রার্থী হতে হবে, আমাকে পাণ্ডবেশ্বর পাঠিয়ে দেওয়া হবে। পাণ্ডবেশ্বর আমি প্রার্থী হলাম, আপনাদের আশীর্বাদ পেলাম, 5 বছর বিধায়ক থাকলাম। কিন্তু 5 বছর বিধায়ক থাকলেও আগে থেকে যে টিম ছিল, যাদের হাতে পঞ্চায়েতের ক্ষমতা ছিল, পঞ্চায়েত সমিতি ক্ষমতা ছিল, জেলা পরিষদের ক্ষমতা ছিল, তাদেরকে নিয়েই আমাকে কাজ করতে হলো। আমি নিজের মতো করে একটা টিম তৈরি করে তাদের মাধ্যমে মানুষের কাজ করব, সে অবসর আমি পাইনি, সে সুযোগ আমি পাইনি। আসানসোলে থাকতাম, মেয়রের দায়িত্ব ছিল, একবার দুবার আসতাম। এই অঞ্চলে যারা যারা আমাদের দল করতেন তাদের চোখেই পুরো অঞ্চলকে দেখার চেষ্টা করেছি। পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারলাম যে যাদের চোখে আমি এই অঞ্চলকে দেখেছি, তারা যে অঞ্চলে যে জিনিসগুলো আমার দৃষ্টিতে আনা উচিত ছিল সেটা আনেননি, যেটা আনা উচিত ছিল না সেটা আমার চোখের সামনে তারা ভাসিয়ে দিয়েছেন। তাই সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় ভুলও হয়ে থাকতে পারে। তাই এই অঞ্চলে মানুষ যখন সিদ্ধান্ত নিলেন যে জিতেন্দ্র তিওয়ারি, তোমাকে 5 বছর আমরা বিধায়ক করেছি ঠিকই, এবার 5 বছর তোমাকে বিরোধী ভূমিকা পালন করতে হবে, আমি সেটাও গ্রহণ করেছি, সেটাও মাথা পেতে নিয়েছিলাম, সেই সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছিলাম। এবং 2021 থেকে 2026 বিরোধী রাজনৈতিক দলের যা কর্তব্য, বিরোধী রাজনৈতিক দলের যা কাজ, সেটাই করার চেষ্টা করেছি। বিরোধী রাজনৈতিক দলের কি কাজ হলো? সরকার পক্ষে যারা আসবে তাদের ভুল ত্রুটি মানুষের সামনে তুলে ধরা। কিন্তু এটা খুবই বিড়ম্বনার বিষয় যে বিরোধী ভূমিকা পালন করার অবকাশ কিন্তু পাণ্ডবেশ্বরের মাটিতে ছিল না। যেখানে আমি গেছি, মানুষের কাছে গেছি, যার বাড়িতে গেছি তার বাড়িতে হামলা, কোথাও চা খেতে গেছি, চা দোকানওয়ালাকে বলা হয়েছে কেন ওনাকে চা খেতে দিয়েছো, কারো বাড়িতে 1 গ্লাস জল চেয়েছি, তাকে বলা হয়েছে কেন জল খেতে দিয়েছো। আলটিমেটলি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল পাণ্ডবেশ্বর জুড়ে। তাই বিরোধী যে ভূমিকা পালন করা উচিত ছিল সেটাও আমাকে করতে দেওয়া হয়নি। আপনারা অনেকে জানেন
যে পাণ্ডবেশ্বর ব্লকে খোট্টাটি কলিয়ারি বলে একটা জায়গা আছে, কলিয়ারি আছে, সেখানে আমাদের দলের এক নেত্রী ছিলেন সোনালী গিরি। হঠাৎ খবর পাই যে তার ব্রেনে একটা টিউমার ছিল, তার সার্জারি হয়েছে। আমাদের এটাই নিয়ম যে কেউ অসুস্থ হলে আমরা বাড়িতে দেখতে চাই। সোনালী দিকে আমি ফোন করলাম, দিদি আপনার তো ব্রেনের সার্জারি হয়েছে, আপনার বাড়িতে আমি দেখা করতে যাব। উনি বললেন হ্যাঁ দাদা আসুন। আমি গেছিলাম খোট্টাটিতে সোনালী গিরির বাড়িতে ওনার সঙ্গে দেখা করতে। ওনার বাড়িতে বসে চা খাচ্ছি, উনি বললেন দাদা আপনি চলে তো এলেন, এরপর কিন্তু আমার বিপদ। কেন বিপদ? বলে এই যে এবার আপনার আমার উপর হামলা হবে। আপনার ব্রেনের সার্জারি হয়েছে, আপনার উপর হামলা করবেন? হ্যাঁ হবে। এবং আমি চা খেতে খেতে দেখলাম বাইরে চিৎকার চেঁচামেচি, ঢিল পাথর ছোড়া আরম্ভ হয়ে গেল। আমি বাইরে বেরিয়ে দেখলাম আমার সিকিউরিটিরা ছিলেন, তারা যে কোনো ভাবে আমাকে রক্ষা করলেন, আমার প্রাণ রক্ষা করলেন। কিন্তু আমার প্রাণ রক্ষা হলেও বাড়ি গিয়ে জানতে পারলাম যে ওই সোনালী গিরির বাড়ির যে ইলেকট্রিসিটি সেটা কেটে দেওয়া হয়েছে, পানীয় জলের যে কানেকশন সেটা কেটে দেওয়া হয়েছে। এবং 3 দিন অন্ধকারে উনি ছিলেন, বিনা জলে ছিলেন। আশেপাশে বাড়ির লোকেরা যারা নিজের ক্যানে করে ওনাকে জল দিয়ে দিয়েছিল, তাদেরকে শাসানি দেওয়া হচ্ছিল, কেউ ওনাকে জল দেবে না। এবং 3 দিন পর আলটিমেটলি উনি বলেন দাদা আমি কি করবো, আমি পারছি না। আমি বলি ওরা কি চাইছে? বলে ওরা বলছে তৃণমূল কংগ্রেস ঝান্ডা ধরো। আমি বললাম দিদি আপনি তাই করুন। উনি গিয়ে তৃণমূল কংগ্রেসের নরেন বাবু চেম্বারে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলেন, তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে গেলেন। কিন্তু এটা তো একটা দিক, আরেকটা দিক আছে। যার থেকে 3 মাস আগে ওই সোনালী গিরি আবার আইলেন, বললেন দাদা আমি ছিলাম, আমার শরীর তৃণমূল কংগ্রেসে ছিল কিন্তু আমার মন বিজেপিতে ছিল, আমি আবার ফেরত আসতে চাই। এবং আমাদের যিনি রাজ্য সভাপতি আগে ছিলেন সুকান্ত মজুমদার, তিনি 3 মাস আগে এসে পাণ্ডবেশ্বরে ওনার হাতে আবার দলীয় পতাকা দিয়ে ওনাকে আমাদের দলে নিয়ে এসছেন, আমাদের কাজ করছেন। এই কথা এই কারণে বললাম যে মানুষকে যাদের মধ্যে সাহস আছে, যারা একটা দর্শনকে সামনে রেখে রাজনীতি করে, তাদেরকে বেশি দিন দমিয়ে রাখা যায় না। এই বালিচুড়ি গ্রামেও অনেক 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 সমস্যা আছে। এই গ্রাম আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই অঞ্চলের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে এই বালিচুড়ি গ্রাম সারা বাংলায় বালিচুড়ি গ্রামের নামে পরিচিতি পাবে না মামা ভাগ্নের গ্রাম হয়ে যাবে, সেটা এই অঞ্চলের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। বলছে অনেকে যে নাম পাল্টে যেতে পারে, এমন আতঙ্ক নাকি মামা ভাগ্নে। চিনি আমি, নাম বলে কাউকে বিড়ম্বনায় ফেলতে চাই না, কিন্তু এটা ঠিক যে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি না, বালিজুড়ি থাকবে। এখানকার অনেক গুণী ব্যক্তিরা অনেক বড় বড় জায়গা গেছেন। এই বালিজুড়ি গ্রাম সারা রাজ্যকে চিফ সেক্রেটারি দিয়েছে, হোম সেক্রেটারি দিয়েছে, বিভিন্ন বড় বড় পদের অধিকারী লোকেদেরকে দিয়েছে। তারা এই গ্রামের নাম কোনোদিন পাল্টাবার চেষ্টা করেননি। তাহলে এই 2 জন ব্যক্তি মিলে নরেন বাবুর সমর্থন নিয়ে বালিজুড়িকে মামা ভাগ্নে গ্রাম করতে পারবে না। যদি করার চেষ্টা করে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো। আমি 2 মাস ধরে ঘুরছি বিভিন্ন অঞ্চলে, মানুষের সমস্যা জানার চেষ্টা করছি। সবচেয়ে বড় যে সমস্যা শুনেছি যে পানীয় জলের সমস্যা আছে। এই গ্রামে আছে কিনা জানি না, কিন্তু আরো অনেক গ্রামে শুনেছি যে পানীয় জলের সমস্যা। আমি আমার যখন মেয়র হিসেবে আপনারা জেনে থাকবেন যে কুলটিতে পানীয় জল ছিল না। কুলটি বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা আমি করেছি। আসানসোলে আমি করতে পেরেছিলাম, জামুরিয়াতে করতে পেরেছিলাম, রানীগঞ্জে করতে পেরেছিলাম। তাই পাণ্ডবেশ্বরে নিয়ে যখন পানীয় জলের সমস্যার কথা নিয়ে যখন আমি যারা বাস্তুকার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের সঙ্গে যখন মিটিং করলাম যে কেন পাণ্ডবেশ্বরে এই সমস্যা কেন, তারা যে জিনিস আমাকে বললেন সেটা মধ্যে যুক্তি আছে বলে আপনাদের সামনে তুলে ধরছি। তারা বললেন যে কোনো জায়গায় যদি পানীয় জলের প্রকল্প করতে হয় তাহলে পার্শ্ববর্তী যেখানে নদী আছে, যেখানে সোর্স আছে জলের, সেখান থেকে জল আনতে হয়। আপনাদের পাণ্ডবেশ্বরে আসানসোলে যে দামোদর নদী আছে সেখান থেকে পিএইচির মাধ্যমে এখানে জল আনা হয়। প্রায় 40-45 কিলোমিটার দূর থেকে এখানে জল আসে, আপনারা পানীয় জল ঠিকভাবে দিতে পারবেন না। তখন আমি জিজ্ঞেস করলাম তাহলে কি করা উচিত? ওনারা বললেন আপনাদের পাশেই তো 3 কিলোমিটার দূরে আপনার অজয় নদী আছে, কেন অজয় নদীতে আপনারা জল প্রকল্প করবেন না? সেখান থেকে মানুষকে পরিশুদ্ধ পানীয় জল কেন দেবেন না? আমি আমার দলের যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা বলি এবং আমি বলি যে আমাকে যখন আপনারা প্রার্থী করেছেন তাহলে আমাকে এই অধিকার দিন যাতে আমি আগামী দিনে পাণ্ডবেশ্বর বিধানসভার জন্য একটা জল প্রকল্প তৈরি করতে পারি। তারা আমাকে অনুমতি দিলেন। তারা বললেন যে হ্যাঁ ডিপিআর তৈরি করো, এবং ডিপিআর তৈরি হয়েছে। ডিপিআর এর কাগজ এখনই আমাদের ছেলেরা আপনাদের হাতে তুলে দেবে। গরম ডিপিআর এর কাগজ আছে তো? ডিপিআর এর কাগজ আপনারা অনেকে পেয়েছেন এবং
আপনাদের জেনে ভালো লাগবে যে এই জল প্রকল্প হতে চলেছে 450 কোটি টাকা দিয়ে জল প্রকল্প আমাদের সরকার করবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পঞ্চ পাণ্ডব জল প্রকল্প, অজয় নদীর ধারে হবে এবং এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর গোটা পাণ্ডবেশ্বরে 12টা ওভারহেড রিজার্ভার, বুস্টিং স্টেশন সবকিছু করা হবে এবং এটা হয়ে যাওয়ার পর 12 ঘন্টা অন্তর অন্তর 24 ঘন্টায় দুবার পানীয় জল প্রত্যেকের বাড়িতে আসবে। এই ব্যবস্থা আমাদের সরকার করতে চলেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এসে ঘোষণা করে গেলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে ঘোষণা করে গেলেন যে মায়েদের বোনেদেরকে যে 1500 টাকা বা 1700 টাকা লক্ষ্মী ভান্ডার হিসেবে দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেকেরই এটা প্রয়োজন নেই, কিন্তু অনেক পরিবার আছে যেটার কাছে এই 1500 বা 1700 টাকা দিলে তাদের যে সমস্যা সে সমস্যা মেটানো যাবে না। তাই আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক মায়েদের বোনেদের অ্যাকাউন্টে 1 জুন থেকে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। এটা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে গেছে। আমরা বলেছিলাম আমরা এই যে 3000 টাকা করে দেওয়া হবে তার আমাদের যে ডাটা কালেকশনের যে ফরম্যাট সেটা আপনাদের কাছে নিয়ে এসেছি। অনেক গ্রামে আমরা যাচ্ছি, অনেকে বলছে যে না কি করে বিশ্বাস করবো, তৃণমূল কংগ্রেস লোককে বোঝাচ্ছে যে না এই ফর্ম ফিল আপ করবেন না, এতে কোনো লাভ নেই। আমরা বলছি, আমি এই বালিজুড়ি গ্রামে বলছি, যাদের ইচ্ছা তারা এই ফর্ম নেবেন, সবাই এই ফর্ম নিন, ফর্ম ফিল আপ করে আপনার কাছে রাখুন, আমাকে দিতে হবে না। 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর যখন দেখবে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, তারপর এই অঞ্চলে যারা বিজেপি ছেলে আছে তাদের হাতে ওই ফর্মের অর্ধেকটা জমা দিয়ে দেবেন, যাতে 1 জুন প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা কিন্তু 3000 টাকা পৌঁছে দিতে পারি। তার জন্য আপনারা আমাদেরকে সুযোগ করবেন। বাঙ্কুলাতে নরেনবাবু কিছু লোককে পাঠিয়েছিলেন যে এই ফর্ম ফিল আপ করা যাবে না, অথচ ওনার ঘনিষ্ঠ যে মায়েরা বোনেরা আছেন তাদেরকে দিয়ে আগেই ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমি বললাম যে দিদি তুমি তো নরেনবাবু খুবই ঘনিষ্ঠ, তুমি এই ফর্ম ফিল আপ করলে? বলে নরেন ঠিক আছে, ঘনিষ্ঠ হলে আমি 1600 টাকা পাই, 1700 টাকা পাই, যদি কোথাও 3000 টাকা দিচ্ছে কেন নেব না, এটা সরকারি টাকা কেন নেব না? আমি ঠিক বলেছি। তাই এই গ্রামে যারা আছে, আমি বলছি না সবার প্রয়োজন আছে, যাদের প্রয়োজন নেই তারা নেবেন না, কিন্তু যাদের প্রয়োজন আছে তাদের কাছে করজোড়ে নিবেদন করব, এই আমাদের মিটিং শেষ হওয়ার পর আমাদের ছেলেরা বাড়ি বাড়ি এই ফরম্যাট দেবে, প্লিজ এটা নেবেন। নেওয়ার পর যদি বিশ্বাস করেন যে হ্যাঁ আমরা যেটা বলছি তার মধ্যে যুক্তি আছে, যদি বিশ্বাস করেন যে মোদিজি যেটা বলছেন সেটা করবেন, যদি আপনার মনে বিশ্বাস হয় যে অমিত শাহজি যেটা বলছেন সেটা করবেন, তাহলে ফর্মটা ফিল আপ করে আমাদেরকে ফেরত দিয়ে দেবেন। আর যদি কোনো মনে সংশয় থাকে যে না আমি খুব কনফিডেন্স পাচ্ছি না, আপনারা এটা হয়তো করতে পারবে না, তাহলে ফর্মটা আপনার ঘরে অন্তত রেখে দেবেন। 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর যেদিন আমাদের সরকার গঠন হবে সেদিন অন্তত এই ফর্মেটটা ফিল আপ করে আমাদেরকে দিয়ে দেবেন, যাতে 1 জুন আমার চ্যালেঞ্জ হলো প্রায় 94,000 মাতৃশক্তি আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভায় আছে। আমার চ্যালেঞ্জ যে যেদিন ফার্স্ট ইনস্টলমেন্ট আসবে 1 জুন, সেদিন আমার 94,000 মায়ের এই অ্যাকাউন্টে ওই 3000 টাকা আমি পৌঁছাতে পারি, তাহলে ভাববো যে আমার বিধায়ক হিসাবে আমি কিছুটা কাজ করতে পারলাম। আমার তো একটা আলাদা অনুভূতি হবে যে বিধায়ক হিসেবে শপথ দেব আর তার 15 দিনের মধ্যে আমার বিধানসভা প্রত্যেক মায়েদের অ্যাকাউন্টে 3000 টাকা উপহার আসবে, এটা আমার কাছে তো একটা ভালো অনুভূতি। তারপর যখন আমরা যাব বিভিন্ন অঞ্চলে, মায়েরা যখন বলবে যে হ্যাঁ তুই বলেছিলিস, দেখ আমার অ্যাকাউন্টে টাকা চলে এসছে, আমার বোনেরা বলবে ভাই তুমি বলেছিলে, দেখো আমার অ্যাকাউন্টে টাকা চলে এসছে, এটা শুনে আমারও তো ভালো লাগবে। কিন্তু এই কাজটা তো আমাকে করতে দিতে হবে। এই কাজটা যদি না করতে পারি তাহলে কি করে আমি একটা আপ পাবেন নিশ্চয়ই, 1 জুন যারা পাবেন না, জুলাই পাবেন, আগস্টে পাবেন, সেপ্টেম্বরে পাবেন, পরে পাবেন, কিন্তু আমরা চাইছি প্রথম দিনই কেন নেবেন না, হাত ছাড়া কেন করবেন এই সুযোগ? শুধু এটাই, যারা বেকার যুবক যুবতী, যারা কর্মপ্রার্থী, চাকরির জন্য চেষ্টা করছে, তাদের জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে 1 বছর 2 বছর না, যতদিন না তারা সরকারি চাকরি পাচ্ছে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। তার ওই ফরম্যাট আমাদের দল এখানে পাঠিয়েছে, সেটাও যে যুবক যুবতী সেটা নিতে চাইছেন। আপনারা জানেন রাজনীতি করতে আমি দেখেছি অনেক গরিব মানুষ, আগে আমাদের ঘরে যদি পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করতো সেটা সবার কাছে খুব আনন্দের, দাদু যে হতো সেও আনন্দ পেত, যে বাবা হতো সেও আনন্দ পেত, যে দিদা হতো সেও আনন্দ পেত, যে ঠাকুরমা হতো সেও আনন্দ পেত, মা তো আনন্দ পেত, পিসিও আনন্দ পেত, মাসিও আনন্দ পেত, সবাই আনন্দ পেত। কিন্তু লাস্ট 3-4 বছর ধরে ডেলিভারি খরচ যেভাবে বেড়েছে, আগে বাড়িতেই ডেলিভারি হয়ে যেত, অনেকে মৃত্যু হয়ে যেত, কিন্তু লাস্ট 3-4 বছর ধরে এখন বাড়িতে কেউ ডেলিভারি করায় না। সরকারি হাসপাতালে যে অবস্থা এবং যে ডেলিভারি করতে যে খরচ, এখন
পুত্র হোক বা কন্যা হোক, সন্তানকে জন্ম দেওয়া একটা টেনশনের বিষয় হবে। যাদের কাছে অর্থনৈতিকভাবে যারা মজবুত না, তাদের কাছে একটা চিন্তার বিষয় যে আগস্ট মাসে ডেলিভারি আছে, 20,000 টাকা খরচ হবে, কোথায় পাবে? বন্ধু বান্ধবকে বলে রাখছে যে ভাই তখন তুমি একটু সাহায্য করবে। এটা শুধু আপনাদের ভাবনা না, এই চিন্তাধারা, এটা কিন্তু আপনাদের এই অসুবিধার কথা প্রধানমন্ত্রীজি জেনেছেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেক মায়েরা বোনেরা সন্তান জন্ম দেওয়ার সময় 21,000 টাকা, এককালীন 21,000 টাকা প্রত্যেক মায়েদের বোনেদেরকে দেওয়া হবে, যারা সন্তান পুত্র বা কন্যা সন্তানকে জন্ম দেবেন। আর কারো কাছে হাত পাততে হবে। শুধু তাই না, যে সন্তান সম্ভাব্য মারা বোনেরা আছেন, ডেলিভারি আগে পর্যন্ত তারা যেন পুষ্টিকর খাবার পান, তার জন্য 6টা পুষ্টির কিট, পুষ্টিকর খাবারের কিট তাদেরকে দেওয়া হবে। আমাদের মায়েদের বোনেদের খুব বড় অভ্যাস, তারা স্বামীর খবর রাখবেন, স্বামীর চিন্তা ভাবনা করেন, শ্বশুরের চিন্তা ভাবনা করবেন, ছেলে মেয়েদের চিন্তা ভাবনা করবেন, মা বাবার চিন্তা ভাবনা করবেন, কিন্তু নিজের শরীরে প্রশ্ন এলে ভাবেন যে 500 টাকা ঘরে থাকলেই ভালো, কেন নিজের পেছনে খরচ হবে? আমাদের মায়েরা বোনেরা নিজের কথা ভাবেন না। রাত্রে সবাইকে খাবার খাওয়াবেন, যত লোক আছে বাড়ি সবাই খাবার খেয়ে নিল, লাস্টে নিজে খেতে বসে। আর যদি 2টো রুটি কম আছে, যদি স্বামীর জন্য 2টি রুটি কম হয়েছে, সঙ্গে সঙ্গে আটা মেখে রুটি করে দেবে। কিন্তু নিজের জন্য যদি 2টো রুটি কম আছে, আর আটা মাখবে না, মুড়ি মেখে খেয়ে নিলাম। যদি ছেলে জিজ্ঞেস করে যে মা তোমার রুটি কম আছে, বলবো না না সকাল থেকে গ্যাস আছে, আর খাওয়ার ইচ্ছাই নেই। নিজের জন্য সময় দেবেন না, তো নিজের জন্য এটা করেন না। তাই তো আমরা চেয়েছিলাম এমন এক ব্যক্তিকে যারা আমাদের মায়েদের কথা ভাববে, যারা আমাদের বোনেদের কথা ভাববে, এবং সেটার জন্য আমরা মোদিজিকে পেয়েছি। তিনি আমাদের মায়েদের বোনেদের কথা ভেবেছেন, তাদের যাতে এই অসুবিধাগুলো না হয় সেটার জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন। সরকারি বাসে, দিল্লিতে যেভাবে আছে এখানেও সরকারি বাসে মহিলারা ভ্রমণ করলে, সরকারি বাসে চাপলে তাদেরকে টিকিটের পয়সা দিতে হবে। অনেকে বলছেন যে এখানে সরকারি বাস তো কম আছে, কিন্তু আমি যারা বলছেন তাদেরকে বলি, এখান থেকে কলকাতা যে সরকারি বাস চলে, এখান থেকে শিলিগুড়ি সরকারি বাস, এখান থেকে দীঘা সরকারি বাস যেগুলো চলে, এখান থেকে দীঘা যাওয়ার যদি ইচ্ছা হয়, শুক্রবার যদি মনে করেন শনি রবি ছেলে ছুটি আছে, মেয়ের ছুটি আছে, যাই 2 দিন দীঘা বেরিয়ে আসি, শুক্রবার বিকালে যে বাসটিতে চেপে আপনি দীঘা বেড়াতে যাবেন, তার টিকিটের পয়সা আপনার লাগবে না। যদি মনে করেন কলকাতা একবার যাব, সরকারি বাসে কিন্তু টিকিটের পয়সা আপনার লাগবে না, বিনা পয়সায় মায়েরা বোনেরা ঠিক ওই সরকারি বাসে গিয়ে নিজে ঘুরে যা যা কাজ করা সেটা কাজ করে ফিরে আসতে পারে। এই সুযোগ সুবিধা আমাদের মোদিজি ভেবেছে, আমরা এগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি। কিন্তু আমাদের যিনি বিধায়ক নরেন বাবু, তিনি কি চাইছেন, তিনি কি করছেন? ভোটের আগে অর্থ দিয়ে মানুষের সমর্থন আদায় করার চেষ্টা। 5 বছর মানুষের খেয়াল রাখেননি, এবং যখন 2026 এলো, তারপর কালী পুজোতে বিভিন্ন মন্দিরে জল পাঠানো, কোথাও মিষ্টি পাঠানো, কোথাও এই পাঠানো, কোথাও ওই পাঠানো, পাড়ায় পাড়ায়, যেখানে গরিব পাড়া, যাদের ঘরে অর্থনৈতিক সচ্ছলতা আছে, তারা যেটা মনে করেন সেটাই খাবার খেতে পারে। কিন্তু যেখানে গরিব, অর্থনৈতিক অবস্থা ভালো না, তাদের কাছে একদিন মাংস খাওয়া, খাসির মাংস যদি পেল, যদি চিকেন পেল, তাদের কাছে বড় বিষয়। সে পাড়াগুলো উনি বেছে নিয়েছেন, এবং সেখানে গিয়ে কাল থেকে শুরু হয়েছে 20,000 25,000 করে টাকা দিচ্ছে, এই যা তোমরা ফিস্ট করো, ফিস্ট করো, 2 দিন 3 দিন তোমরা ফিস্ট করো। আমি বলি নরেনবাবু, আপনাকে বলি, 3 দিন ফিস্ট করলে মানুষের জীবন চেঞ্জ করা যাবে না। যদি ফিস্ট করাবারই ছিল, তাহলে 5 বছর ধরে এত অর্থ রোজগার করেছেন, তাদের অর্থনৈতিক ভাবে এমন জায়গায় পৌঁছে দেওয়া যাতে তারা নিজের চিন্তা ভাবনা, নিজের প্রয়োজন নিজেরাই মিটাতে পারেন, তার জন্য আপনি কোনো কাজ করেননি, সেই কাজটা করা উচিত। আমাদের আরো পরিকল্পনা আছে। আপনারা জানেন যে আমাদের যে কোনো অসুখ বিসুখ হলে, ব্লাডের প্রয়োজন হলে, ব্লাড ব্যাংকের জন্য আমাদেরকে আইদার দুর্গাপুর যেতে হয় বা কিংবা আসানসোল যেতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সরকার গঠন হওয়ার পর পাণ্ডবেশ্বর বিধানসভায় 2টো ব্লকেই, একটা পাণ্ডবেশ্বর ব্লকে, একটা লাউদুয়া ফরিদপুর ব্লকে 2টো ব্লাড ব্যাংক করা হবে, যাতে মানুষের রক্তের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে নিজের ব্লকেই সে রক্ত পেতে পারে। হয়তো মনে হবে যে রক্তের কি দরকার, কিন্তু যাদের যখন রক্তের প্রয়োজন হয়, তখন আমি দেখেছি মানুষ কিভাবে ছোটাছুটি। আধার কার্ডের জন্য বিভিন্ন সরকারি ভাবে আধার কার্ডের জন্য অনেক দূরে দূরে আমাদেরকে যেতে হয়। 2টো আধার সেন্টার, একটা পাণ্ডবেশ্বর, একটা লাউদুয়াতে করার পরিকল্পনা আমাদের দল নিয়েছে, যাতে আধার কার্ডের প্রয়োজন হলে এখানে। এই অঞ্চলে, এই গ্রামে অনেক এমন ব্যক্তিরা আছেন যারা বিদেশেও গেছেন বা বিদেশে যাওয়া আসা করেন, অনেকে তাদের পরিচিত ব্যক্তিরা বিদেশে থাকে। তাই
পাসপোর্ট সেন্টার, আসানসোলে পাসপোর্ট সেন্টার আমি করিয়েছিলাম, পাসপোর্ট সেন্টার একটা এই ব্লকের মধ্যে একটা পাসপোর্ট সেন্টার করার পরিকল্পনা আছে, যেখান থেকে খুব সহজে অনলাইন পাসপোর্টে তিনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অন্য দেশে যাওয়া আসা করতে পারবেন। শিক্ষিত ছেলেদের জন্য ITI কলেজের স্থাপনা, বিভিন্ন যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আরো ওয়াটার, পরিশুদ্ধ জল দেওয়ার ব্যবস্থা করা, এই সবই আমাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই কাজগুলো আমরা করতে চাইছি। কিন্তু সবটাই সম্ভব। অনেকে ভাববেন, অনেকে আমাকে ব্যঙ্গ করে বলেন যে বালিজুড়ি গ্রামে আপনি বারবার যান, বালিজুড়ি গ্রামে আপনার কে আছে, বালিজুড়ি গ্রামে আপনার কে আছে? আমি তাদেরকে বলি যে কোনো গ্রামে আমার কেউ নেই, কোনো গ্রামের কেউ নেই। আগামী দিনে আবার ভাবতে গেলে সবাই আমার। আগামী দিনে আমাদের পরিকল্পনা, আমরা যা যা কাজ করতে চাইছি, প্রত্যেক গ্রামে গ্রাম উন্নয়ন কমিটি করা হবে। প্রত্যেক গ্রামে গ্রামের কাজ কিভাবে হবে সেটা কোনো মামা ভাগ্নে ঠিক করবে না, গ্রাম উন্নয়ন কমিটি হবে। ওই গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে ওই কমিটিতে কারা থাকবে, ওই অঞ্চলে যারা শিক্ষিত ব্যক্তি, মাস্টারমশাই তারা থাকবেন, পোস্টমাস্টার তারা থাকবেন, পুরোহিত তিনি থাকবেন এবং বিরোধী রাজনৈতিক দলের একজন ব্যক্তিকে আমরা ওটাতে রাখবো, আরো গুণী ব্যক্তিদেরকে রাখবো। বিভিন্ন গ্রামে 20 জন 25 জনের একটা কমিটি করে গ্রাম উন্নয়নের কমিটির মাধ্যমে কোন কাজটি প্রায়োরিটি, কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটি পরে করতে হবে, সমস্ত সিদ্ধান্ত সেই কমিটি বসে নেবে। কোনো ব্যক্তির হাতে এমন ক্ষমতা থাকবে না যে ব্যক্তি পুরো গ্রামের উপর ছড়ি ঘুরাবে, এই সুযোগ বিজেপি এলে অন্য কাউকে আমরা দেবো না। আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা এই গ্রামে ফিরে আসে। অনেকে আমরা বলছিল যে দাদা বালিজুড়ি গ্রামে মানুষের সমর্থন আমরা পাবো কি পাবো না। আমি বলেছিলাম যে পাণ্ডবেশ্বর বিধানসভায় দুটো বুথ, যদি আপনাকে কেউ বলে যে দুটো বুথ যেখানে বিজেপি অবশ্যই জয়লাভ করবে, সেই দুটো বুথ যদি কোথাও হয় সেটা বালিজুড়ি গ্রামের বুথ। দুটো বুথে এখানে সবচেয়ে আগে আমরা জয়লাভ করবো, কেননা এখানকার মানুষ চিন্তাশীল মানুষ, তারা জানেন কোনটা মন্দ কোনটা ভালো সেটা বিচার করার ক্ষমতা এখানকার মানুষদের আছে। বালিজুড়ি গ্রাম সারা বাংলাকে পথ দেখিয়েছে, সমাজকে পথ দেখিয়েছে, তারাই আগামী দিনে পাণ্ডবেশ্বরকে পথ দেখাবে, আমার এই দৃঢ় বিশ্বাস আছে। আগে এইসব ছিল না, আতঙ্কের পরিবেশ তৈরি করা, কেউ কোনো মিটিং এ যেতে পারবে না, কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, এই পরিবেশ কিন্তু বালিজুড়িতে ছিল না। কিন্তু পাণ্ডবেশ্বরের সঙ্গে সঙ্গে এটা আমার সময় আমি চেষ্টা করেছি যে বালিজুড়ি যা সংস্কৃতি সেটা পুরো পাণ্ডবেশ্বরে ছড়িয়ে পড়ুক। কিন্তু নরেন বাবু কি করেছেন, পাণ্ডবেশ্বরে যে সংস্কৃতি ছিল, ওনার যে সংস্কৃতি, ওনার যে আতঙ্ক তৈরি করা সংস্কৃতি, সেই সংস্কৃতি এই বালিজুড়ি গ্রামে উনি আমদানি করেছেন। এই সংস্কৃতি আগে বালিজুড়ি গ্রামে ছিল না। আমি অনেকবার এসেছি, বিভিন্ন মন্দিরে গেছি, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেদেরকে একসঙ্গে পুজো করতে দেখেছি, একসঙ্গে কোলাকুলি করতে দেখেছি, একসঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখেছি। এটা ছিল না। বিগত 5 বছরের কষ্টের কথা আপনাদেরকে বলি, বিগত 5 বছর 30টা এমন ঘটনা ঘটেছে যারা পাণ্ডবেশ্বর থেকে আমার কাছে ফোন গেছে, দাদা আমার মেয়ের বিয়ে, কন্যার বিয়ে, আপনার আশীর্বাদ চাই। আমরা কবে বিয়ে আশীর্বাদ করতে যাব? বলছে না দাদা এসে আশীর্বাদ করতে হবে না, বাড়ি থেকে আশীর্বাদ করুন, ফোনে কথা বলে নেই। আমার মেয়েটা বারবার বলছে জেঠুকে ডাকো, কিন্তু আমি তো আপনাকে ডাকতে পারবো না, যদি আপনি আসেন তাহলে কালকে বিয়ের পর আমার ঘরে হামলা হবে। কেন এটা হবে? এই সংস্কৃতিকে আমরা চেয়েছিলাম। রাজনৈতিক বিরোধী মানে কি শত্রু? এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ। এই চলে যান তো পাশে ঝাড়খণ্ড তো খুব পিছিয়ে পড়া রাজ্য না। ঝাড়খণ্ডে 2 মাস আগে আমি বিয়ে বাড়িতে গেছিলাম, বিজেপির এক নেতার বিয়ে বাড়িতে। সেখানে দেখছি শিবু সোরেনের, ওই হেমন্ত সোরেনের পার্টির লোকেরা, কংগ্রেসের লোকেরা সবাই একসঙ্গে বসে আছে এবং বরযাত্রী আসার আগে বোঝা যাচ্ছে না যে মেয়ের বাবা যে আছে সে বেশি ব্যবস্থাপনায় মনোযোগ করেছে না বিরোধী রাজ্য। মনে হচ্ছে যে সমস্ত যত নেতা আছে সবার মেয়ের বিয়ে, সবাই রেডি আছে, এই চেয়ার ওইদিকে লাগাও, লাইট ওইদিকে লাগাও, জল ছেটাও, এই করো ওই করো। আমি তো অবাক যে এটা ঝাড়খণ্ড যেটা পারে, ঝাড়খণ্ড যে সংস্কৃতি তো আমদানি করতে পেরেছে, সবাই একসঙ্গে থাকবে। তারাও তো রাজনৈতিক বিরোধী থাকে, ভোটের সময় ভোট লড়েন, ভোটের সময় একে অপরের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে, মানুষের ব্যক্তিগত জীবনে কোনোদিন রাজনৈতিক বিরোধকে তারা স্থান দেয়নি। কিন্তু আমাদের পাণ্ডবেশ্বরকে এটা চিন্তা করা যায়, পাণ্ডবেশ্বরকে এটা করা যাবে। 2021-এর 2রা মে যেদিন রেজাল্ট বেরোবে, কি হয়? ভোটে কেউ জিতলে কি করে? বিজয় মিছিল করে, মিষ্টি বিলি করে, আবির মাখে, খুব উৎসাহী হলে এক ফটকা ফাটিয়ে দিতে পারে।
কিন্তু এখানে কি হয়েছিল, পাণ্ডবেশ্বরে কি হয়েছিল, পাণ্ডবেশ্বর ব্লকে অন্তত 20টা আমার পার্টি অফিস, দলীয় কার্যালয় প্রকাশ্য দিবালোকে জেসিবি লাগিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, নরেন্দ্রবাবু করেছিল। ওই যারা প্যাচে যারা কাজ করতো 12,000-13,000 টাকা চাকরি করতো, কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। আমি বলেছিলাম ওনাকে, ফোন করে বলেছিলাম, নরেন্দা আপনি যে লোকগুলোকে বসিয়ে দিচ্ছেন, আপনি কি একবারও চিন্তা করেছেন তার ঘরে যেই তো তার অসুস্থ বাবা থাকে তার কি হবে, তার যদি কন্যার পড়াশোনা করছে ফিস কোথা থেকে দেবে? বলে ওটা তুমি বুঝে না, তোমার পার্টি তুমি বুঝে না। আমরা ভুলে যাই যে আমরা যখন কারোর উপর আক্রমণ করি না, আমরা কোন একটা ব্যক্তিকে আক্রমণ করি, আমরা ভাবি সেই ব্যক্তিটার ক্ষতি করলাম, কিন্তু শুধু সেই ব্যক্তির ক্ষতি হয় না, সেই ব্যক্তির একটা পরিবার থাকে, সে পরিবারেরও ক্ষতি হয়ে যায়। আমি একজনকে ক্ষতি করলাম, আমি একজনকে জেলে পাঠিয়ে দিলাম, আরে আমি যাকে জেলে পাঠালাম তার বাড়িতে তার বৃদ্ধ মা থাকতে পারে, সে মায়ের হয়তো 10 দিন ঘুম হয় না যে আমার ছেলেটা জেলে আছে, আমাকে তো পাঠানো হয়েছে। আমি একটা কম্বল বিতরণ করতে গেছিলাম, সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাকে এই নরেনবাবু করেছে, নরেনবাবু উপহার, আমাকে 22 দিন জেলে রাখা হয়েছে। কম্বল বিতরণ করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল, 22 দিন জেলে ছিলাম। আসানসোলে কেস করালেন, আর আসানসোলে জেলে রাখেননি, প্রেসিডেন্সি জেলে কলকাতা রেখেছিলেন, এবং রোজ সকাল 8টা থেকে নিয়ে পুলিশ 20-25 জন পুলিশ অফিসার চলে আসতো, তারা আমার গিন্নিকে বলতো আপনাকে জিজ্ঞাসাবাদ করবো, ওনাকে বসিয়ে রাখতো, সারাদিন ধরে জিজ্ঞাসাবাদ করতো, মানসিক ভাবে টর্চার দেওয়া, জিজ্ঞাসাবাদ। উনি বলতেন কি কি জানতে চাইছেন, বলে কি করবো, আমার তো প্রেসার আছে। নরেনবাবু বারবার ফোন করছেন, আমি যেতে পারবো না। ওই সকাল 8টা থেকে নিয়ে 2টো অবধি, সুগারের পেশেন্ট, ইনসুলিন নিতে হয়, ইনসুলিন নেওয়ার সময় যখন রুমের মধ্যে যেত, ইনসুলিন তো আর পেটে নিতে হয়, ওটা তো কারো সামনে নেওয়া যায় না, মহিলা কারো সামনে নিতে পারে না, কিন্তু কি বলবো আপনাকে, ইনসুলিন নেওয়ার জন্য যখন ভেতরের রুমে যেত, তখন দরজার উপরে দরজার সামনে একজন দাঁড়িয়ে থাকতো, না তাড়াতাড়ি ইনসুলিনটা নিয়ে আসো। এই এত অত্যাচার, আমার উপর এত অত্যাচার করেছে। প্রেসিডেন্সি জেলে আমাকে পাঠানো হলো, প্রেসিডেন্সি জেলে আমাকে যেখানে রাখা হয়েছিল, দুদিকে 2জন ব্যক্তি ছিল। আমাকে জেলার এসে বললো, স্যার চিন্তা করবেন না, এই যে আপনার আশেপাশে যারা 2জন আসামি আছে না, তারা খুব দেখাশোনা করবে আপনার, তারা খুব ভালো লোক। আমি খবর নিলাম 2জন যারা ছিল, যে ভাই একজনকে বললাম, কি ভাই, তার নাম ছিল নূর মোহাম্মদ। আমি বললাম আপনি কোন কেসে এখানে এসেছেন? বলছে ওই যে খাদিম কর্তা ছিল না, তার ছেলে যে অ্যারেস্ট হয়েছিল, অপহরণ হয়েছিল, ওই কেসে আমি অ্যারেস্ট হয়েছি। আমাদের ভাই আমার দেখাশোনা করবো। মা দান দিকে যে ছিল, তাকে বললাম ভাই আপনি কোন কেসে এসেছেন? বলো খাগড়াগড়ে বম ব্লাস্ট করা হয়েছিল, ওই কেসে আমি ভেতরে আছি। আমি জেলারকে বললাম, আর লোক পেলেন না, রাত্রে আমার ঘুম হতো না, একদিকে খাদিম কর্তার আসামি, একদিকে খাগড়াগড়ের আসামি, আর মাঝে আমাকে রেখে দেওয়া হয়েছিল 22 দিন ধরে। তারপর আমাকে বলতো খাবেন, কিছু খাবেন? আমরা আর খাওয়া যায়? এই দুদিকে যে 2জনকে রেখেছো, এত টর্চার, এত টর্চার। আর সপ্তাহে 2 দিন করে ফোনে কথা বলতে পারতাম গিন্নির সঙ্গে, বাড়িতে ফোন করতাম, মিসেস বলতো, বললাম সব ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। পরবর্তী ক্ষেত্রে জানতে বললাম, ও আমাকে, আমি টেনশন করবো তাই আমাকে বলতো না, পরবর্তী ক্ষেত্রে জানতাম। যখন মেয়ের সঙ্গে কথা বললাম, তখন মেয়ে বললো যে বাবা সকাল থেকে রাত অব্দি পুলিশ এসে মাকে এইভাবে ডিস্টার্ব করে, সকাল থেকে রাত অব্দি শুধুমাত্র তাকে বসিয়ে রাখে, শুধুমাত্র তাকে বসিয়ে রাখে। থাইরয়েডের পেশেন্ট, পা ফুলে গেছিল, কিন্তু তবু বলতো না আপনাকে বসে থাকতে হবে। এত অত্যাচার করেছেন, এত অত্যাচার করেছেন। তাই আমি বলছি, এই নির্বাচন আমার কাছে শুধুমাত্র রাজনৈতিক নির্বাচন না। আমি শুধুমাত্র নরেনবাবু আপনাকে কিন্তু ভোটে পরাস্ত করতে আসিনি, আমি এসছি আপনি 5 বছর ধরে যে পাপ করেছেন, সে পাপে শাস্তি দেওয়ার জন্য আপনাকে এসছি। আপনাকে যতদিন শাস্তি না দিচ্ছি, ততদিন আমার শান্তি। এবং আমরা ক্ষমতা এলে, আমি বলছি গণতন্ত্র কাকে বলে, বিরোধীদেরকে কিভাবে রাখতে হয় আমরা শেখাবো। একজন যারা আছে না, যারা তৃণমূল কংগ্রেস করছে, একজন ব্যক্তিরও কোনো অসুবিধা হবে না, সে গ্যারান্টি আমরা নেব। আমাদের কাছে এত সময় থাকবে না, ভোটে জেতার পর আমার কাছে এত সময় থাকবে না যে কখন কার ক্ষতি করে বেড়াবো। এত মানুষের এত চাহিদা, সেটা কি করে পূরণ করবো? মায়েদের বোনেদের অ্যাকাউন্টে কি করে টাকা ঢোকাবো? বেকার যুবক যুবতীদেরকে কিভাবে সাহায্য করব? গরিব মানুষকে কিভাবে তার মাথার উপর ছাদ করবো? এই কাজ করতে করতে তো সময় পেরিয়ে যাবে। আমাদের কাছে এত সময় আছে যে মানুষের কাছে বদলাতে। উনি বলেন নাকি যে উনি নাকি ভূমিপুত্র। আচ্ছা বলুন তো, যারা যে অঞ্চলে ভূমিপুত্র হয়, তারা স্থায়ীভাবে যখন থাকার জন্য কোথাও ঘর করে, তখন কোথায় করে? সারা জীবন যেখানে থাকবে সেখানে তো ঘর করে। এই গ্রামের অনেকে আছেন যে বাইরে চাকরির জন্য বাইরে গেছেন, কিন্তু রিটায়ার্ড করার পর এই গ্রামে নিজের বাড়িতে চলে এসেছেন যে আমরা স্থায়ীভাবে এখানে থাকবো। নরেনবাবুকে আমি প্রশ্ন করি, আপনি যদি পাণ্ডবেশ্বরে ভূমিপুত্র হন, আপনি পাণ্ডবেশ্বরের জন্য স্থায়ীভাবে থাকার জন্য তাহলে পাণ্ডবেশ্বরে 3 কাঠা জমি কিনে একটা ঘর করলেন না কেন?
ফ্ল্যাট কেন আপনি দুর্গাপুরে ফ্ল্যাট নিলেন, কেন আপনি আসানসোলে ফ্ল্যাট কিনলেন? তার মানে পাণ্ডবেশ্বরটা আপনি ভূমিপুত্র নন, এটা আপনার রোজগারের জায়গা। শুধুমাত্র এখানে অর্থ রোজগারের জন্য আছেন। যেদিন ক্ষমতায় থাকবেন না, তারপর দুর্গাপুর বা আসানসোল চলে যাবেন এবং এইখানকার মানুষকে এখানে ছেড়ে দিয়ে চলে যাবেন। শুধু তিনি গেছেন তা না, তিনি গেছেন, তার সঙ্গে তার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে যারা ঘুরে বেড়ায় তারাও দুর্গাপুরে সবাই ফ্ল্যাট কিনে নিয়েছে, সেখানে বসবাস করবে। কিন্তু এখানকার মানুষকে তো এখানেই থাকতে হবে। সবাই তো দুর্গাপুর যেতে পারবে না, মানুষকে তো এখানেই থাকতে হবে। তাই আমি বলি, আগামী দিনে যে লাউদুয়া আপনারা চেয়েছিলেন, যে বালিজুড়ি আপনারা চেয়েছিলেন, যে পাণ্ডবেশ্বর আপনারা চেয়েছিলেন, সে পাণ্ডবেশ্বর তৈরি করার জন্য আমাদেরকে সমর্থন করুন। যাতে কি হলো ভাই, কি হয়েছে, কি হয়েছে? যেতে চাই, যেতে দাও। যে অঞ্চল আপনারা চেয়েছিলেন সেই অঞ্চল তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টিকে সমর্থন। আমার 53 বছর বয়স, ব্যক্তিগত জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সাধারণ মানুষের যা যেটুকু চাহিদা থাকে, আমাদের লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি কি থাকে, একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, একটু যখন যেটা ইচ্ছা তখন খেতে পাবো। আমার অন্য কিছু খুব ইচ্ছা ছিল না। মিষ্টি খেতে ভালোবাসি। বাবার সঙ্গে যখন স্কুলে পড়তাম, বাবার সঙ্গে সাইকেলে বসিয়ে যখন নিয়ে যেত মিষ্টি দোকানে, ভগু কাকু দোকান ছিল, ভগু কাকু দোকান কালীবাড়িতে, রসগোল্লা লাগানো থাকতো, সাজানো থাকতো। দুটো রসগোল্লা খেতাম, বাবা বলতো আরো রসগোল্লা খাবি। আমরা ভাবতাম বাবার পকেটে হয়তো বেশি পয়সা এনে, বল না না রসগোল্লা খাবো না। আমরা দুটো রসগোল্লা খেয়ে চলে আসতাম। কিন্তু এটা বলতে আর কি জানি, তখন মনে ইচ্ছা থাকতো যদি বাবার কাছে বেশি পয়সা থাকতো তাহলে যত রসগোল্লা আছে দোকানে সব রসগোল্লা খেয়ে দিতাম। কিন্তু এখন আর সেই চাহিদা নেই। এখন অনেকে সুগার, অনেকে এই, অনেক ব্যক্তিগতভাবে ঈশ্বর আমাকে সব দিয়েছে, যা যা চেয়েছিলাম সব দিয়েছি। বাড়িতে আমার অন্য কোনো দায় দায়িত্ব নেই। একটা কন্যা, তারও বিয়ে হয়ে গেছে, সে নিজে ডাক্তার। আমার নিজের জন্য ভাবার আর কোনো জায়গা নেই। বাকি যে বয়স আছে, 53 বছর আমার বয়স হয়ে গেল। আপনাদের যদি আশীর্বাদ থাকে, বালিজুড়ি গ্রামের মানুষের যদি আশীর্বাদ থাকে, অন্তত 20 বছর তো নিশ্চয়ই বাঁচবো। এবং 20 বছর যেটা বাঁচবো, এই 20 বছর আমি পাণ্ডবেশ্বরের মানুষের সেবা করার জন্য বাঁচতে চাই। অন্য কোনো কাজ আমার জীবনে নেই। আমার ব্যক্তিগত জীবনে যা পাওনা সব পেয়ে গেছি, ঈশ্বর আমাকে সব দিয়েছে। সাধারণ ঘরে জন্মগ্রহণ করে সব দিয়েছে আমার। এবার আমার অন্য কোনো বিরাট আকাঙ্ক্ষাও নেই যে আমার এই চাই ওই চাই না। আমি এসি ঘরেও থাকতে পারি, আমি 44 ডিগ্রি সেন্টিগ্রেডেও থাকতে পারি, আমি সব পরিস্থিতি থাকতে পারি। আমার ব্যক্তিগত কোনো শখ আহ্লাদ নেই। এটাই আমার শখ, এটাই শখ যে মানুষের অনেক কাজ করবো, মানুষের কাজ করবো, স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। যখন একটা মানুষের কাজ করলেন, তারপর তার মুখের উপর যে হাসি আসে না, ওই হাসি দেখার পর না মন ভরে যায়, যা এটা করলাম, এত আনন্দ পেয়েছে না। আমরা যখন স্কুলে পড়তাম, আপনার দেখুন অঙ্ক যখন করছি, মনে করুন একটা অঙ্ক মানে বই থাকতো তো, খুব সহজে মানে বই দেখলেই অঙ্ক কিভাবে করা যায় বোঝা যেত। কিন্তু মানে বই না দেখে একটা অঙ্ক করলেন, ভুল হলো, দুবার করলেন, ভুল হলো, তিনবার করলেন, ভুল হলো, চতুর্থবার করলেন না, অঙ্ক নিজে নিজে পারলেন, ঠিক হয়ে গেল। কত আনন্দ পাওয়া যেত না, মানে বই না দেখে অঙ্কটা করতে পেরেছে। ঠিক একই জিনিস এখানে, মানুষের অনেক সমস্যা চাইছে, সমাধান চাইছে। একবার চেষ্টা করছে পারছে না, দুবার চেষ্টা করছে পারছে না, তিনবার চেষ্টা করছে পারছে, চতুর্থবার যদি ওই সমস্যার সমাধান হয়ে যায় না, মানুষের যে আনন্দ পাওয়া যায়, ভেতর থেকে যে আনন্দ পাওয়া যায় না, সেটা শুধুমাত্র কথায় ব্যক্ত করা যাবে না, সেটা অনুভূতির বিষয়। ওই আনন্দই আমি পেতে চাইছি, ওই আনন্দ আপনাদেরকে দিতে চাইছি। তাই আমি বলতে এসেছি, 5 বছর আমাকে সুযোগ দিন। বালিজুড়ি গ্রামের মানুষকে বলতে এসেছি, 5 বছর আমাকে সুযোগ দিন, একবার কাজ করার সুযোগ দিন। একবার আপনারা সুযোগ দিয়েছিলেন, তখন কিন্তু কাজ করার মতন পরিবেশ আমার কাছে ছিল না, আমার নিজস্ব টিম ছিল না। আমি একটা আগে থেকে তৈরি করা টিম ছিল, তাদের মধ্যে আমাকে কাজ করতে হলো। এবার কিন্তু কি বলবো, গোড়া থেকে আমি আরম্ভ করছি। প্রথম নিজের মতো করে আমি সাজিয়েছি, আমার সঙ্গে যারা আছে তাদেরকে আমি নিজের মতো করে তৈরি করেছি। তাদেরকে নিয়ে আমি অনেক কাজ করতে চাই। আমি অন্য কোনো আমার অভিসন্ধি নেই, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এখানে আসিনি। আমি এসছি যে পাণ্ডবেশ্বরে জয়লাভ করা শুধুমাত্র লক্ষ্য না। পাণ্ডবেশ্বর আমরা জিতবো, 50,000 ভোটে জিতবো, পাণ্ডবেশ্বরে 50,000 ভোটে জিতবো। কিন্তু একদিকে পাণ্ডবেশ্বরে 50,000 ভোটে জেতা, আর একদিকে বালিজুড়ি গ্রামের মানুষের আশীর্বাদ পাওয়া, এটা আমার কাছে বড় জিনিস। আমি এই গ্রামের মানুষের আশীর্বাদ পেতে চাই। আমি চাই আপনি বলুন, একটা সমাজে 20 জন আছে, 20 জনের মধ্যে
17 জন নেশা করেন, 3 জন নেশা করেন না। ওই 17 জন আপনাকে সমর্থন করবেন, আপনি জিতে যাবেন, কিন্তু ওই জেতাতে আনন্দ না। আপনি জানেন যারা নেশা করে আমাকে সমর্থন করে দিয়েছে, কিন্তু যারা 3 জন নেশা করে না তারা যখন আপনাকে সমর্থন করবে না, আপনার প্রাণ ভরে যাবে যে না, যেটা যারা ভালো মন্দ বিচার করতে পারে সেই ধরনের লোকদের সমর্থন আমি পেয়েছি। আমার কাছে বালিজুড়ি ওই গ্রামের লোকেদের মতো যারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। এটা পাণ্ডবেশ্বর বিধানসভার গর্ব করে বলতে পারি, পুরো পাণ্ডবেশ্বর বিধানসভার মধ্যে যে গ্রামের বিচার করার ক্ষমতা সবচেয়ে বেটার আছে, সবচেয়ে চিন্তাশীল ব্যক্তি, সবচেয়ে গুণী ব্যক্তি যারা এই গ্রামে বসবাস করেন, সে অন্য কোনো গ্রাম নাই, বালিজুড়ি গ্রাম। তাই এখানকার সমর্থন আমার খুব চাই চাই চাই। তাই জন্য আমি নিজেকে সংশোধন করতে প্রস্তুত। আমি আমার সমালোচনা আমাকে বলে, অনেকে বলে, আমার প্রেস জিজ্ঞেস করছিল যে আপনি জিতলে প্রথম কি কাজ হবে। আমি বলেছি যে আমি জিতলে প্রথম কাজ হবে যে মানুষ যারা আমাকে জিতাচ্ছে বা যারা আমার বিধানসভায় থাকে তাদের সমালোচনা করার অধিকার ফিরিয়ে দিতে হবে। তারা আমার মুখের উপর দাঁড়িয়ে বলতে পারবে জিতেন তেওয়ারি তুমি এটা ভুল করেছো, এটা বলার অধিকার থাকবে। এবং তারা যখন এটা বলবে যে জিতেন তেওয়ারি তুমি এটা ভুল করেছো, তখন আমি উত্তেজিত হব না, আমি বাড়িতে গিয়ে ভাববো যে হ্যাঁ কেন আমাকে উনি বললেন, নিশ্চয়ই আমার কোনো ভুল হয়েছে। যদি ভুল হয়ে থাকে আমি নিজেকে সংশোধন করব, যদি আমার না ভুল হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে বোঝাবো যে কাকু জেঠু দেখুন আমার ভুল নেই, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন। এই পরিবেশ আমরা তৈরি করব। মানুষের কথা বলার অধিকার, মানুষের নেতাদের সমালোচনা করার অধিকার, এই অধিকার ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। এটা যদি আমরা না ফেরোই তাহলে ক্রাইসিসে ভুগবো আমরা। ভালো ছেলে মেয়েরা আসছে না কিন্তু রাজনীতিতে, সমস্ত যাকে জিজ্ঞেস করুন ছেলেকে কি করবে, মেয়েকে কি, কেউ ডাক্তার করবে, কেউ ইঞ্জিনিয়ার করবে, কেউ প্রফেসর করবে, কেউ সায়েন্টিস্ট করবে, একজনও পাবে না যে বলছে যে আমার ছেলে বা মেয়েকে আমি রাজনৈতিক নেতা করব। তারা জানে যে রাজনীতিতে ভালো লোকরা নেই, এই এই এটা কনসেপশন তৈরি হয়ে গেছে। আবার এটাও ঠিক যে আপনার যারা চিন্তা ভালো ছেলে মেয়েরা তারা যদি রাজনীতি থেকে দূরে থাকে তাহলে শাসন ক্ষমতা কাদের হাতে থাকবে? অযোগ্য লোকদের হাতে থাকবে। যোগ্য লোকরা যদি ঘরে বসে থাকে, যোগ্য লোকরা যদি মনে করে না নোংরা রাজনীতি নোংরা, আমি যাব না, তাহলে রাজনীতির কর্তৃত্ব অযোগ্য লোকদের হাতে চলে যাবে, আর অযোগ্য লোকরাই আপনাদের উপর শাসন করবে। তাই আমি করজোড়ে নিবেদন করতে এসেছি। আমি বলছি না রোজ পার্টি করতে হবে, আমি বলছি না আমার সঙ্গে মিটিংয়ে ঘুরতে হবে, বলছি না মিছিলে ঘুরতে হবে, কিন্তু এই গ্রামে যারা যোগ্য ব্যক্তি আছেন রাজনৈতিক কর্মকাণ্ডে আপনার মতামত নিয়ে আসুন। আমি বলছি না মিটিং মিছিল করতে বলছি না, কিন্তু আপনার মতামত দিন, আপনি বলুন ঠিককে ঠিক ভুলকে ভুল বলুন। আপনাদের মধ্যে সে শক্তি আছে, আপনারা যদি সেটা ব্যবহার করেন তাহলে সমাজের অগ্রগতি হবে এবং রাজনৈতিক পরিসরে আমরা আরো অনেক ভালো ছেলে মেয়েদেরকে দেখতে পাবো। আশা করব যে নিশ্চয়ই আপনারা সেই দিকে নজর দেবেন। এই গ্রামের মানুষদেরকে প্রতি শেষে শুধু এটুকু আবেদন, বলে গেছেন কেউ জাগতে হবে, উঠতে হবে, লাগতে হবে কাজে, সারা বিশ্বে কেউ বসে নেই, মোদের কি ঘুম সাজে? আমরা ঘুমোলে চলবে না, আমাদের ঘুমানো সাজে না, বালিজড়ির ঘুমানো সাজে না। বালিজড়ি লোকেরা যদি ঘুমাতে থাকে তাহলে সেই মামা ভাগ্নে হোটেল পছন্দ, মামা ভাগ্নে হোটেল পছন্দ, কিন্তু মামা ভাগ্নে বালিজুড়িতে শাসন করবে, এটা মেনে নেওয়া যায় না, যায় না, যায় না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।